হ্যাঁ, তাহলে তখন কেন করলো না? ধরেন মানুষ কি প্রথম দর্শন হওয়ার পরে, দ্বিতীয় দর্শন হওয়ার পরে, তৃতীয় দর্শন, তারপর আবার হচ্ছে বাসায় রাখে, আবারও বাসায় রাখে, আবারও বাসায় রাখে। বিয়ের প্রলোভনে ধর্ষণ, তাহলে একজন কেন ভিতরে আরেকজন বাহিরে? ওদের দুজনেরই তো ভিতরে থাকা উচিত। যে মেয়েরা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে না, তো ওই হিসেব করেই কিন্তু যখন একটা মেয়ে নিজের সম্মানকে বিসর্জন দিয়ে একটা মামলা করতে আসে, আমরা কিন্তু তখন ভাবতেই পারি না যে মেয়েটা মিথ্যা বলছে নাকি সত্য বলছে। উপরের মহলে খুব ভালোই একটা মানে কাউকে ম্যানেজ করে এই মামলাগুলো করা হচ্ছে। কিভাবে একটার পর একটা এফআইআর মামলা দায়ের হচ্ছে? ওরা সমাজকে যদি দুজনেই কলুষিত করেছে, এবং আমি মনে করি এর জন্য যদি আপনি দোষ যদি ভাগ করেন, যদি ভগ্নাংশে ভাগ করেন, তাহলে দেখবেন ওর পক্ষে দোষ যাবে 80 ভাগ, কারণ ও একটা অ্যাডাল্ট মেয়ে। সমাজের জন্য মারাত্মক হুমকি এটা। আমাদের সন্তানরা, আমাদের নেক্সট জেনারেশন কি শিখবে? এবং সমাজের অবক্ষার জন্য এরা দুজনেই দায়ী। আজকে যেটা হলো, গতকাল খবর পেলাম হঠাৎ করেই খবর আসলো আমার কাছে, আমি যেহেতু মামুনের আইনজীবী, যে আপু আমাকে হচ্ছে পুলিশ ধরেছে। আমি বললাম কেন? আমি তো সারেন্ডার করিয়েছি, পুলিশ কেন ধরবে? তো বললো আবার একটু খোঁজ নিয়ে দেখেন। পুলিশ বললো যে খোঁজ নিয়ে দেখেন আপা, একটা 9-1 একটা মামলা আবার ক্যান্টনমেন্ট থানায় এফআইআর হয়েছে। আমি জানি না মানে কিভাবে আমরা কত বড় বড় ঘটনা ঘটে, কি পরিমাণ মানে কি ধরনের ভায়োলেশন হয় জানেন, কিন্তু সেই মামলা কিন্তু এফআইআর হিসেবে কোর্টে মানে আমরা পাই না যে থানায় নেয়। ফট করে মামলা এভাবে কি সুন্দর একের পর এক মামলা নিয়ে নিচ্ছে, যে তদন্তটা এফআইআরের আগেই করা উচিত ছিল। একটা এফআইআর মামলা হলে কিন্তু সেটাকে আগে তদন্ত করতে হয়। তদন্ত না করেই আজকে এসে পুলিশ কি করলো, ওখান থেকে রিমান্ডের আবেদন করছে, ওনারা তদন্ত করবে। আরে তদন্ত তো এফআইআর হওয়ার আগেই করা উচিত ছিল মামলাটা সম্পর্কে, তাই না? আজকে রিমান্ডে চাইলো, 7 দিন রিমান্ড চাইবে কেন? ওনারা তদন্ত করবে। মানে আমার যেটা ধারণা, এখানে উপরের মহলে খুব ভালোই একটা মানে কাউকে ম্যানেজ করে এই মামলাগুলো করা হচ্ছে। কিভাবে একটার পর একটা এফআইআর মামলা দায়ের হচ্ছে? আসলে সত্যি কথা বলতে কি, গত 2 দিন যাবৎ দেখছি, জানি না এই যে একজন মা আমার পাশে বসে আছে, আমরা কিন্তু সব সময় না মানে অর্থনৈতিকভাবে লাভবান হব এই চিন্তা করে কিন্তু কখনো আমরা আসলে মামলা মোকদ্দমা সবসময় করিও না। আমাকে যারা পার্সোনালি চেনে, আমি কিছু কোম্পানি রিলেটেড কাজ করি, আমি খুব একটা সিএমএম কোর্টে বা এইগুলো অ্যাজ ইউজুয়াল যে মামলাগুলো হয় এগুলো খুব একটা করি না। কিন্তু আমি আন্টির সাথে আমার যখন দেখা হলো, ওনাদের উদ্গ্রীব, আন্টির এই কান্নাকাটি আমাকে একদম মানে খুব আন্তরিকভাবে নিল, তখন আমার মনে হলো না মামলা সম্পর্কে সবাই জানেন, আমি আর মামলা সম্পর্কে কি বলবো। তখন আমার মনে হলো না, ওর পাশে দাঁড়ানো উচিত। কিন্তু আমি দেখছি একের পর এক হয়রানিমূলকভাবে মামলাগুলো সাজানো হচ্ছে, এবং কি সুন্দরভাবে একটার পর একটা এফআইআর রুজু হচ্ছে, একটার পর একটা এফআইআর মামলা হচ্ছে। এটার আসলে কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। আমার মনে হয়েছে আসলে আমাদের মানে আমরা আসলে কি করব, এরকম হঠাৎ করে শুনছি আর একটা এফআইআর মামলা। আমরা যে মামলাটা বৃহস্পতিবার জামিন করিয়ে নিলাম, আবার আর একটা মামলা। তো এরকম একের পর এক মামলা দিয়ে আপনারা, আমি দেশবাসীর কাছে আমি আপনাদের মাধ্যমে সবার কাছে একটা প্রশ্ন তুলতে চাই, আসলে এই মামলাগুলোর উদ্দেশ্য কি? এটা আপনারাই বিচার করবেন। উদ্দেশ্য আছে, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। একটা স্বার্থন্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনার ছেলেকে একের পর এক মামলায় ফাঁসাচ্ছেন। এটার উদ্দেশ্য কি? ওনারা বলেছে ওইটাই, আমি তো প্রথমেই বললাম যে ওনারা বলেছে অনেক বেশি তদন্তের জন্য, ওনারা একসাথে ছিল কিনা এই বিষয়টা তদন্তের জন্য ওনারা রিমান্ড চাইছেন। আচ্ছা আপনারাই বলেন, রিমান্ড চাওয়ার জন্য ওনারা মানে ওইটা তদন্ত করবে ওনারা একসাথে, এটা কি মামলা শুরু হওয়ার আগে তদন্ত হওয়াটা উচিত ছিল না? কিভাবে তদন্ত ছাড়া তাহলে ওনার এফআইআর মামলা? হ্যাঁ, এটা ওরা অ্যাকসেপ্টেড। আন্টি বলেছে যে আন্টি এই বিষয়ে ভালো বলতে পারবে আমার চেয়ে। আন্টি বলেছে যে আমার ছেলেকে, ওই মেয়ে বলছে আমার ছোট ভাইয়ের মতো, আন্টি আমার বাসায় থাকুক, কোনো অসুবিধা নাই। এটা 2 ফ্যামিলির একটা অ্যামিকেবল ব্যাপার। এখন এখানে কোনো ধরনের বেআইনি কোনো রিলেশন তাদের আছে কিনা দেখেন, বয়স্ক মানুষ, তার কি এটা জানা উচিত বা জানবে? সে সম্মতিতে এটা কি ধর্ষণ মামলা হতে পারে? 2টা অ্যাডাল্ট মানুষ যখন একসাথে, জানি না তাদের সম্পর্কটা আসলে কোন লেভেলে। আমি তো জানি নর্মাল একটা রিলেশন, আন্টিও তাই জানে। এখন এটা যদি হয়েও থাকে, কত প্রিভিয়াস একটা ঘটনা নিয়ে ভাই বলে আন্টির কাছে
তাকে নিয়েছে, বলছে আমার ছোট ভাইয়ের মতো আন্টি, আপনি আমার বাসায় থাকুক। আপনারা দেখবেন এই মামলার অভিযোগটা দেখবেন, যদি আমি দিয়ে দিব আপনারা দেখবেন। সেখানে দেখেন এই যে একের পর এক কাহিনী, 7/1/2022, তারপরে 14/3/2024, এই আগের অনেক আগের ঘটনাগুলো দেখিয়ে যে বিয়ের প্রলোভনে ধর্ষণ। আচ্ছা, উনি তো মামুনের চেয়েও বেশি অ্যাডাল্ট, উনি তো মামুনের চেয়ে, মামুন আমাকে এক পর্যায়ে বলেছে আপু উনিই বরং আমাকে ছাড়ছে না, উনিই বরং আমাকে আটকে রাখার জন্য একের পর এক মামলা করছে। এখন আমার দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে একটাই প্রশ্ন, আসলে উদ্দেশ্য কি মামলাগুলোর? মামুন আসলে আপনি মাত্র বললেন যে একের পর এক মামলা দিচ্ছে, মামুন আমাকে আপনাদের ভাষ্যমতে সেটা মিথ্যা মামলা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা প্রয়োজন হলে আমরা সেরকম প্রয়োজন হলে অবশ্যই যাব। তবে মামুন কিন্তু চাইছিল না বিষয়টাকে খুব বেশি, এটাকে এলাস্টিসিটি বাড়াতে চাইছিল না। ও কিন্তু বলেছে আপু এই মামলা দিয়েছে যাক আমি সার্টকাট, ও কিন্তু সংবাদ সম্মেলনটা করার একটা উদ্দেশ্য ছিল। আমরা যে সংবাদ সম্মেলনে গিয়েছি কেন, ও এটা ক্ল্যারিফাই করার জন্য যে আমি আর ওর কোনো রিলেশনে নেই। ও কিন্তু লায়লার কাছে মাপও চেয়েছে, আপনারা দেখেছেন যে আমি তোমার কাছে মাপ চাই লায়লা, যা হয়েছে তুমি ভালো কাউকে নিয়ে থাকো, আমার সাথে আর তোমার হবে না, কান ধরেছি করছে, আমাদের আর একসাথে দেখা যাবে না। তারপরেই দেখেন ঠিক একদিন পরেই আবার ঘটনাটা রিপিট হলো। আমরা আইনগতভাবে যা যা পদক্ষেপ আছে যত দ্রুত সম্ভব আমি আমার ক্লায়েন্টকে বের করার ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমি আন্টির দোয়া থাকলে, আপনাদের দেশবাসী সবার দোয়া থাকলে আমি ঠিকই বের করতে পারবো, সব আল্লাহর ইচ্ছা। আমার ক্লায়েন্ট কিন্তু আমাকে তাই বলেছে যে আপু আমাকেই কিন্তু উল্টা ফাঁদে ফেলানো হয়েছে। আমাকে প্রথমে আমার ফ্যান ছিল লায়লা, ফ্যান হিসেবে আমাকে গাড়ি গিফট করেছে, আস্তে আস্তে করে লায়লা আমার সাথে মিশেছে এবং আন্টির সাথে মিশেছে, তার ফ্যামিলির সাথে মিশেছে, খুব আস্তে আস্তে একটা গিফট দিয়ে এটা করে ওইটা করে মামুনের ফ্যান হিসেবে। সেটা কিন্তু আন্টিও আপনাদেরকে বলেছে, আমিও শুনেছি এবং মামুনও আমাকে বলেছে যে আমি যখন কিছুই না লায়লার, তখন কিন্তু আমাকে একটা গাড়ি গিফট করেছে। এটা খুবই ভয়ঙ্কর, আসলে পুরুষের জন্য এটা সমাজের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার। আমি বলবো আমাদের অনেক কতিপয় মানুষজন বলে বেড়াচ্ছে যে সমাজকে কলুষিত করছে প্রিন্স মামুন এবং লায়লা। আচ্ছা, প্রিন্স মামুন এবং লায়লা যদি কলুষিত করে থাকে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, তাহলে একজন কেন ভিতরে আরেকজন বাহিরে? ওদের দুজনেরই তো ভিতরে থাকা উচিত। ওরা সমাজকে যদি দুজনেই কলুষিত করেছে, এবং আমি মনে করি এর জন্য যদি আপনি দোষ যদি ভাগ করেন, যদি ভগ্নাংশে ভাগ করেন, তাহলে দেখবেন ওর পক্ষে দোষ যাবে 80 ভাগ, কারণ ও একটা অ্যাডাল্ট মেয়ে, ও অনেক অংশে মামুনের চেয়ে বড়, ওর বোঝার ক্ষমতা বড়। ও কেন, মামুন ছোট একটা ছেলে। মামুন আমাকে বলেছে যে আপু আমাকে একের পর এক লোভ দেখিয়ে আস্তে আস্তে তার প্রতি আমাকে ইমপ্রেস করেছে, আমাকে তার বাসায় নিয়েছে, তারপরে তার রিলেশন তার সাথে আমার। আসলে লিভ টুগেদার করেছে কিনা সত্যি বলতে এটা আমি জানি না। হ্যাঁ, এখন সত্যি কথা বলতে এখন ওনারা বলেছে, এখন আসলে কি আপনি আর আমি কি জানি? অবশ্যই সমাজের জন্য এটা সমাজের জন্য মারাত্মক হুমকি। এটা আমাদের সন্তানরা, আমাদের নেক্সট জেনারেশন কি শিখবে? এই যে আমাদের সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলো ঘুরে বেড়াচ্ছে, এগুলো দিয়ে কি শিখবে ভাইয়া? এটা কোনো ভালো কিছু শিক্ষা দিবে না। আমাদের সব বাচ্চাদের হাতে এখন মোবাইলে, কি শিখবে আমাদের বাচ্চা? আমি এই মাত্রই বললাম সমাজকে যদি কলুষিত করেই থাকে, দুজন মিলেই করেছে, কেন তাহলে প্রিন্স মামুন একা জেলে গেল? প্রিন্স মামুনের সাথে সাথে অবশ্যই লায়লাকেও যেতে হবে। এর জন্য সমাজের মানুষের, যদি প্রিন্স মামুনের দোষ হয়ে থাকে, আমি বলবো সমান অপরাধের অপরাধী কিন্তু লায়লাও। আপনারা কি বলবেন আমি জানি না, আমার ভাষ্য হচ্ছে যদি প্রিন্স মামুন দোষী হয় তাহলে লায়লাও দোষী, এবং সমাজের অবক্ষার জন্য এরা দুজনেই দায়ী। আপনারা যারা জানেন, মিডিয়া জগতে যারা আছেন, প্রিন্স মামুন আগে এসছে না লায়লা আগে এসছে? প্রিন্স মামুনকে বিভিন্নভাবে কনভিন্স করে কিন্তু লায়লা তার মাধ্যমে ফেমাস হওয়ার চেষ্টা করেছে। এটাই কিন্তু ঘটনা। অবশ্যই হ্যারেজ করা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি, আমাদের সমাজে না এখনো মেয়েদেরকে না একটু আমরা প্রায়োরিটি লিস্টে রাখি যে মেয়েরা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে না। তো ওই হিসাব করেই কিন্তু যখন একটা মেয়ে নিজের সম্মানকে বিসর্জন দিয়ে একটা মামলা করতে আসে, আমরা কিন্তু তখন ভাবতেই পারি না যে মেয়েটা মিথ্যা বলছে নাকি সত্য বলছে। হ্যাঁ, তখন কিন্তু আমরা মেয়ের পক্ষেই স্বাভাবিকভাবে চলে যাই। কিন্তু এই অবস্থা থেকে আমাদের উত্তরণ দরকার। হ্যাঁ, তাহলে তখন কেন করলো না? ধরেন মানুষ কি প্রথম দর্শন হওয়ার পরে, দ্বিতীয় দর্শন হওয়ার পরে, তৃতীয় দর্শন, তারপর আবার হচ্ছে বাসায় রাখে, আবারও বাসায় রাখে। আমি যদি দরকার মনে হয় আমি অবশ্যই করব। এখন এই মুহূর্তে সেই বিষয়ে কিছু বলতে পারছি না কি করব না করব। তবে একদম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার এখন মামুনকে বের করা।